জুন শেষে মূল্যস্ফীতির হার 7 থেকে 8% নামিয়ে আনা কঠিন বলছে সিপিডি। গ্রামে বাড়ছে খাদ্য মূল্যস্ফীতির হার, করমুক্ত আয়সীমা বাড়ানোর তাগিদ। গতবারের চেয়ে এবার 5 গুণ রিটার্ন পেয়েছে রাজস্ব বোর্ড। দুর্নীতি কমাতে আসছে সম্পূর্ণ অনলাইন সিস্টেম, কর ফাঁকি রোধে তৎপর হওয়ার আহ্বান। এবং সিলেটের ভোলাগঞ্জে নির্মাণ হচ্ছে দেশের 24তম স্থলবন্দর। একমাত্র আমদানি পণ্য চুনাপাথর, ব্যবসায়ী ও কর্তৃপক্ষের মিশ্র প্রতিক্রিয়া। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক বিজনেস টাইমে আপনাদের সঙ্গে আছি আমি তানিয়া হারুন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী জুন শেষে মূল্যস্ফীতির হার 7 থেকে 8% নামিয়ে আনা কঠিন হবে বলে মনে করছে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রোববার বাজেট প্রস্তাব উপস্থাপন বিষয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, শহরের চেয়ে গ্রামে খাদ্য মূল্যস্ফীতির হার অনেক বেশি। সঞ্চয় ভেঙে খাচ্ছে সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে করমুক্ত আয়সীমা বাড়ানো যৌক্তিক বলে মনে করে সিপিডি। একই সাথে রাজস্ব আদায়ে আধুনিক রাজস্ব কাঠামো প্রণয়নের প্রস্তাব দিয়েছে সিপিডি। উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব সংগ্রহে স্থবিরতা, ব্যাংকিং খাতে তারল্য সংকট সহ নানা চ্যালেঞ্জ মাথায় নিয়ে সরকারের পরিচালনায় এসেছে অন্তর্বর্তী সরকার, যেখানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ আর্থিক শৃঙ্খলা ফেরানো বড় লক্ষ্য। এরই মধ্যে 2025-26 অর্থ বছরের জন্য জাতীয় বাজেট ঘোষণা করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে। বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির মতে আগামী বাজেটেও গুরুত্বপূর্ণ ইস্যু হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা। রোববার সকালে রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে আগামী অর্থ বছরের বাজেটে নিজেদের সুপারিশমালা তুলে ধরতে গিয়ে এসব কথা বলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের সঞ্চয় কমছে, আবার অন্যদিকে আমরা দেখছি যে ব্যাংকের যে ডিপোজিট উপর ইন্টারেস্ট রেট, ব্যাংক আমানতের উপর সুদের হার, এটা বৃদ্ধি পাওয়ার ফলে সঞ্চয়পত্র কিন্তু বিক্রিটা কিন্তু প্রত্যাশার তুলনায় কম হতে পারে। সেজন্য বাজেট ঘাটতি পূরণের জন্য আবারও সেই ব্যাংক ঋণের উপর চাপ আসতে পারে। গ্যাসের দাম বৃদ্ধি মুদ্রাস্ফীতির পরিস্থিতির উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। সতর্ক করে সিপিডি বলছে, বিদ্যুৎ ও জ্বালানি খাতের আর্থিক সংকটের দুষ্টচক্র ভাঙতে হবে। বকেয়া ঋণ এবং পাওনা পরিশোধ করা, বিদ্যুৎ এবং জ্বালানি খাতে ভর্তুকি কমানোর ব্যবস্থা নিতে হবে। বিদ্যুৎ ক্রয় মূল্য সরকার যেটা কিনে সেটা পুনরায় আলোচনা করা উচিত। গবেষকরা বলছেন, চলতি অর্থবছর শেষে রাজস্ব ঘাটতি 1,05,000 কোটি টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। জুনের মধ্যে মূল্যস্ফীতি 7 থেকে 8% নামিয়ে আনার যে ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক, তা অর্জন করা নিয়ে শঙ্কা প্রকাশ করেন তারা। তাই রাজস্ব আদায়ে আধুনিক রাজস্ব কাঠামো প্রণয়ন সহ এনবিআর সংস্কার করা প্রয়োজন বলে মনে করে সিপিডি। অর্থ বছরের বাকি সময়কালে রাজস্ব সংগ্রহ 55.5% হারে বৃদ্ধি করতে হবে, যা বাস্তবে প্রায় অসম্ভব একটা বিষয়। করের হার বেশি রেখে আমরা এই যে বিভিন্ন ধরনের, এক হলো ছাড় দেওয়া, তারপর হলো ডিসক্রিশন, তারা ইচ্ছা মতো ইন্টারপ্রিট করে, এগুলোর থেকে বরং এমন একটা জায়গায় হারটাকে আনা যেটা বাস্তবায়ন করা যাবে। বাজেটে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর সুরক্ষায় অগ্রাধিকার দেয়া এবং ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা 4 লাখ পর্যন্ত করার সুপারিশ করে সিপিডি। ব্যক্তিগত আয়ের কর সীমা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। গতবারের চেয়ে এবার 5 গুণ রিটার্ন পেয়েছে রাজস্ব বোর্ড। দুর্নীতি কমাতে ইউর সহযোগিতায় সব কাজ অনলাইন সিস্টেমের মধ্যে নিয়ে আসতে কাজ করছে এনবিআর। ই রিটার্ন নিয়ে এক কর্মশালায় এসব কথা জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। এ সময় ব্যবসায়ীদের কর ফাঁকি রোধে এনবিআরকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান কর্মশালায় অংশগ্রহণকারীরা। রিটার্ন দিন অনলাইনে। দুর্নীতি কমাতে ও সরকারের ট্যাক্স আহরণ বাড়ানোর পাশাপাশি সহজীকরণে ঘরে বসেই আয়কর রিটার্ন দাখিলের জন্য গেল অক্টোবরে ওয়েবসাইট উন্মুক্ত করে জাতীয় রাজস্ব বোর্ড। এরপর থেকে গত অর্থ বছরের চেয়ে 2024-25 অর্থ বছরে 5 গুণ বেশি রিটার্ন দাখিল হয়েছে। এতে কর আহরণ সহজ হওয়ার পাশাপাশি বেড়েছে সরকারের রাজস্ব আহরণ। আমরা অ্যাপ তৈরি করব। আমরা আগামী বছর থেকে কর্পোরেট রিটার্নকে বলছি যে অনলাইনে দিতে হবে। এবং আরেকটা কাজ করছি, আপনারা যেভাবে আমাদেরকে উৎসাহিত করছেন, এবং এই বছর আমরা গতবারের তুলনায় প্রায় 5 গুণ রিটার্ন পেয়েছি, 15 লক্ষর কাছাকাছি রিটার্ন আমরা পেয়ে গেছি। তা আমরা আগামী বছর এটাকে 100% কম্পালসারি করতে চাই, উইথ ফিউ এক্সেপশন।
কর্মশালায় অংশ নেওয়া করদাতারা জানান চাকরিজীবীরা নির্দিষ্ট পরিমাণে আয় ও ট্যাক্স দিতে বাধ্য হচ্ছেন, অথচ ব্যবসায়ীদের সুনির্দিষ্ট আয় ও হিসেব দেখানোর সুযোগ না থাকায় রাজস্ব হারাচ্ছে সরকার। এ বিষয়ে এনবিআরকে আরও তৎপর হওয়ার আহ্বান ট্যাক্স অফিসারদের। তাদের ঢাকা শহরে 10টা 20টা 50টা বাড়ি আছে, দোকান আছে, বহুই আছে, যেহেতু তাদের প্রপার বুকস অফ অ্যাকাউন্টস নাই, যার জন্য তারা দেখা যায় মিনিমাম ট্যাক্স দিচ্ছে। ট্যাক্স দিতে চাই ব্যক্তি করদাতা হিসেবে আমি মনে করি আমরা কিন্তু ট্যাক্স, বিশ্বাস করেন বেশিরভাগ লোক ট্যাক্স দিতে চায়, কিন্তু ট্যাক্স দিতে চায় না কেন? ভয়। ও যে 3 দিনের কাজ 30 দিনে করতে হবে, না হলে অন্য কিছু করতে হবে, না হলে আমাকে চোখ রাঙানি। এর জন্য বলা হলো যে আমরা যখন কোনো সমস্যায় পড়ি, সমস্যাটা কোথায় জানাবো, কিভাবে জানাবো, এই সিস্টেমের ভিতরে যদি একটা ফিডব্যাক কোনো অপশন দিয়ে দেওয়া হয় যে আমি একটা স্ক্রিনে গিয়ে অথবা কোনো কিছু করতে পারলাম, আমি ফিডব্যাকের অপশনটা সেই ওই সিস্টেমের ভিতরেই আমি দিয়ে দিব, যাতে এনবিআর একটা টিম থাকবে যেই ফিডব্যাকগুলো আসতেছে সেই ফিডব্যাকগুলো নিয়ে কাজ করবে এনবিআর। এছাড়া অনলাইনে ট্যাক্স দেওয়া সহজীকরণ করতে সিস্টেমের ফিডব্যাক রাখা ও সমস্যার সমাধান দেওয়ার কথাও জানান করদাতারা। সেই জিনিসটাকে আমি কমপ্লিট করে ফেলবো। মিনা ফিরদাউস, নিউজ 24, ঢাকা। সিলেটের ভোলাগঞ্জে নির্মাণ হচ্ছে দেশের 24তম স্থলবন্দর। বিশ্বব্যাংকের অর্থায়নে এই রুটে এখন পর্যন্ত একমাত্র আমদানি পণ্য চুনাপাথর। তবে এই বন্দর নিয়ে ব্যবসায়ী ও কর্তৃপক্ষের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সংশ্লিষ্টরা বলছেন এই বন্দরের কার্যক্রম শুরু হলে এই রুটে অন্যান্য পণ্য আমদানি ও রপ্তানি করা হবে। নাজাদ আহমদ পুরকায়স্থের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। স্থলবন্দরকে দেশে 24তম স্টেশন হিসেবে ঘোষণা করে জাতীয় রাজস্ব বোর্ড। বন্দরের প্রকল্প বাস্তবায়নে সরকারি 52 একর খাস জমি লিজ নেওয়া হয়। গত বছরের জুন থেকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে প্রকল্পের কাজ। বর্তমান ভোলাগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে শুধু ভারতের পাহাড় ভাঙা পাথর আমদানি করা হয়, তবে বাংলাদেশ থেকে রপ্তানি হয় না কিছুই। আর তাই সরকারি এই প্রকল্প নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। সুযোগ সুবিধা আমরা তো বুঝা চলতে হবে, যেরকম মানুষে আরাম পায়, ব্যবসা বাণিজ্য শান্তি পায়। আমরা ইন্ডিয়া থেকে কিন্তু আমদানি করবো, কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু রপ্তানি হইতো না। এখানে ওই এলাকা কিন্তু সব পাহাড়ি এলাকা। এর পর দিয়ে কোনো লাভ নাই, আমরা সাধারণ জনগণে হাজার হাজার মানুষ না খাইয়া মরে বর্তমানে পর দিয়া। ব্যবসায়ীদের দাবি, বিগত সরকার কোনো স্বার্থ হাসিলের উদ্দেশ্যে শুধু চুনা পাথর আমদানি করা এই রুটে স্থলবন্দর অনুমোদন দিয়েছে। আর কাস্টমস কর্তৃপক্ষ বলছে পূর্ণাঙ্গ বন্দর হলে কমবে আমদানিতে রাজস্ব ফাঁকির প্রবণতা। হয়তো কারো না কারো স্বার্থে এটা করছে তারা। আমরা যেখানে ইনপুটার যারা আমরা ব্যবসায়ী, আমাদের সাথেও কোনো মতামত নেয় নাই, আমাদের সাথে কোনো মত বিনিময় করে নাই। লাখ লাখ মানুষের কর্মসংস্থান, যদি মানুষের কর্মসংস্থান না থাকে, মানে মানুষ যদি বেকার হয়ে যায়, তাহলে তো এটা দেশের জন্য একটা সমস্যার সৃষ্টি হয়। এটা খাস জমির উপরে, এটাও ইন্ডিয়া করতে দিতেছিল না অনেকদিন পর্যন্ত, রাত্র অন্ধকারে, তাও মানে রাত্রে করা হয়েছে। হ্যাঁ, করা এইটুকু দেয় না, সব একবারে ছোট ছোট জায়গার মধ্যে বসে। তবে সমন্বয়ের মাধ্যমে জেলার সকল শুল্ক স্টেশন ও স্থলবন্দরে রাজস্ব আয় বৃদ্ধির পরিকল্পনার কথা জানিয়েছে জেলা প্রশাসন। আমাদের যে ভোলাগঞ্জের স্থলবন্দর, সেটা প্রয়োজনীয়তা আছে বলেই সরকার রাস্তা নির্মাণ সহ একটা স্থলবন্দর তৈরি করে দিচ্ছে, এবং আমরা সরকারিভাবে ফিল করছি যে এটা যদি হয় তাহলে বাংলাদেশের যে বাণিজ্যিক অবস্থা সেটার ক্ষেত্রে অনেক উন্নতি হবে। প্রায় 175 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এই প্রকল্পে আগামী জুলাই মাস থেকে প্রাথমিকভাবে কাজ শুরু হবার কথা রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ঈদের খুশিতে ডুডলস কিনলেই পাচ্ছেন হালিম মিক্স ও স্টিক নুডলস ফ্রি। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। সপ্তাহের শুরুতে মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। তবে গত কার্যদিবসের তুলনায় বেড়েছে লেনদেনের পরিমাণ। রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস শেষে ডিএসসিতে কমেছে সবকটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসসিএক্স 3 পয়েন্ট কমে অবস্থান নেয় 5221 পয়েন্টে। তবে সূচক কমলেও গত দিনের চেয়ে লেনদেন বেড়েছে প্রায় 34 কোটি। এছাড়া হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 143টির, কমেছে 190টির এবং অপরিবর্তিত রয়েছে 64টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসসিতে সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে 7 পয়েন্ট। তবে লেনদেন কমেছে প্রায় 3.5 কোটি টাকা। পূবালী ব্যাংক বিজনেস টাইমে বিরতি নিচ্ছি, ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। স্বাগত আরো একবার, দেখছেন পূবালী ব্যাংক বিজনেস টাইম।
দিনাজপুরের সবচেয়ে বড় পাইকারি বাহাদুর বাজারের চালের আড়তে অভিযান চালিয়েছে ভোক্তা অধিদপ্তর। দুপুরে যৌথ অভিযান পরিচালনা করেছে ভোক্তা ও খাদ্য অধিদপ্তর। এ সময় মিলগেটের চেয়ে অস্বাভাবিক লাভ রাখার অভিযোগে 3টি দোকানকে জরিমানা করা হয়। এছাড়াও বেশ কয়েকটি দোকানে ও আড়তে কিছু অনিয়ম দেখা দিলে মৌখিকভাবে সতর্ক করে দেওয়া হয়। অস্বাভাবিক মুনাফা করার কারণে বা লাভ করার কারণে একটি দোকানকে 5,000 টাকা এবং অপর একটি দোকানকে 2,000 টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি একটি দোকানে খাদ্য অধিদপ্তরের লাইসেন্স না থাকায় তাকে আরও 2,000 টাকা জরিমানা করা হয়েছে। আমরা এখানে যারা ব্যবসায়ী আছেন তাদেরকে আমরা পরামর্শ দিয়েছি চালের ক্রয় মূল্যের সাথে সামঞ্জস্য রেখে চালে বিক্রয় মূল্য নির্ধারণ করার জন্য। আলু উৎপাদনে দেশের শীর্ষ জেলা মুন্সিগঞ্জ। দেশে মোট চাহিদার 3 ভাগের 1 ভাগ যোগান হয় এখান থেকে। বর্তমানে জেলা জুড়ে চলছে আলু উত্তোলনের উৎসব। এবছর ফলনও বেশ ভালো হয়েছে, তবে বাজারে দাম কম থাকায় দুশ্চিন্তায় কৃষক। এদিকে সরকারিভাবে আলু মজুদের দাবি জানিয়েছেন কৃষক, আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। যেদিকে চোখ যায় আলু ক্ষেত আর কৃষকের কর্মব্যস্ততা। চলতি বছর মুন্সিগঞ্জে আলুর বাম্পার ফলন হয়েছে। বর্তমানে জেলার 6 উপজেলাতে চলছে আলু তোলার উৎসব। পুরুষের পাশাপাশি এই কাজে সমানতালে অংশ নিয়েছেন নারীরাও। তবে উৎপাদন খরচের তুলনায় বাজারে দাম কম থাকায় দুশ্চিন্তায় কৃষক। তারা বলছেন প্রতিমন আলু উৎপাদনে 800 টাকা খরচ হলেও পাইকারি বিক্রি হচ্ছে 600 টাকায়। ফলন অনেক ভালো হয়েছে, যদি একটু দামটা একটু বেশি যায় তো কৃষকরা একটু কষ্ট করেও মানে সফল হইব। কোনো বেচা বিক্রি হইতেছে না, কোনো কাস্টমার নাই, কোনো ব্যাপারই নাই। ধুমো আমরা স্টোরের মধ্যে হ্যাঁ দ্বিগুণ দাম বাড়াইতেছি, কৃষক বাঁচবো কি করিয়া। দেশের মোট চাহিদার 3 ভাগের 1 ভাগ আলু উৎপাদন হয় মুন্সিগঞ্জে। তবে ক্ষতি কমাতে সরকারিভাবে আলু মজুদের ব্যবস্থা করার দাবি কৃষকের। গম এগুলো সরকার ইয়ে করে মজুত করে, আলু তো আর সরকার মজুত করে। অন্যান্য ফসল কিনে এরকম যদি সরকার যদি কিনে স্টক করে অন্যান্য দেশে বিক্রি করতে পারতো তাহলে কৃষকরা লাভবান হতো। কৃষকের কাছ থেকে সরকারি ব্যবস্থাপনায় আলু ক্রয়ে উদ্যোগের কথা জানিয়েছে কৃষি বিভাগ। যে সরকারিভাবে আলু ক্রয় করে সংরক্ষণ করা যায় কিনা, যদি এটা করা যায় তাহলে হয়তো আলুর বাজার মূল্য নিয়ন্ত্রণ করা সহজ হবে। আমরা এই বিষয়ে কাজ করছি, আশা করছি যে আসলে আলুর পাশাপাশি এই ফসলগুলো এবং শীতকালীন সবজি আমরা আসলে বৃদ্ধি করতে সক্ষম হব। এবছর জেলায় 34,758 হেক্টর জমিতে উৎপাদন লক্ষ্যমাত্রা 10,45,194 মেট্রিক টন আলু। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পূবালী ব্যাংক বিজনেস টাইম এখন এই পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।